লোহিত সাগরে যুদ্ধ হচ্ছে, আবার মধ্যপ্রাচ্যেও অস্থিরতা, আর তার মাসুল কিন্তু গুনতে হচ্ছে আমাদের একেবারে নিজেদের পকেটের টাকা দিয়ে। চলুন আজ একটু গভীরে গিয়ে দেখি কিভাবে বাংলাদেশের এই জ্বালানি সংকট আমাদের অর্থনীতিকে ধীরে ধীরে একটা খাদের কিনারায় নিয়ে যাচ্ছে, আর এখান থেকে বেরোনোর পথটাই বাকি। এই পুরনো প্রবাদটা এখন কেমন যেন খুব সত্যি মনে হচ্ছে, তাই না? কিন্তু আসল প্রশ্নটা হলো, বাংলাদেশ কি সেই বিপদের জন্য আদৌ প্রস্তুত? আমরা কি সেই বাঘের মতো কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য নিজেদের তৈরি করতে পেরেছি, নাকি এখনও শুধু আমদানির ঘোরে পরিস্থিতি দেখছি? চলুন বিষয়টার একদম ভেতরে যাওয়া যাক। যখন আমরা হাজার হাজার মাইল দূরের কোনো যুদ্ধের খবর শুনি, তখন হয়তো ভাবি, আরে এর প্রভাব আর আমাদের ওপর কিভাবে পড়বে, কিন্তু বাস্তবতা কিন্তু ঠিক তার উল্টো। দেখুন, আসল সমস্যাটা হলো আমাদের জ্বালানি নিরাপত্তা পুরোপুরিভাবে বাইরের দেশে পরিস্থিতি আর বিশ্ববাজারের উপর নির্ভরশীল। তাই তো বিশ্বের যে কোনো প্রান্তে কোনো সংকট হলেই তার প্রথম ধাক্কাটা এসে লাগে আমাদের মতো সাধারণ মানুষের জীবনযাত্রা খরচে। এখন আমরা ঢুকছি মূল সমস্যায়। আমাদের অর্থনীতির অন্যতম একটা দুর্বল জায়গা হলো এই মারাত্মক আমদানির ফাঁদ, যেখান থেকে আমরা যেন বেরোই হতে পারছি না। ভাবা যায় বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় 93 থেকে 95% আমদানি করে। এটা কিন্তু কোনো ছোটোখাটো সংখ্যা না। শুধু তেলই না, গ্যাসের ক্ষেত্রেও আমরা একইভাবে এলএনজি আমদানির উপর সাংঘাতিকভাবে নির্ভরশীল হয়ে পড়েছি, আর এটাই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আমরা অনেকেই হয়তো একটা ধারণা নিয়ে বসে থাকি, ভাবি বিশ্ববাজারে দাম বাড়লে আর কি হবে, সরকার তো আছে, ভর্তুকি দিয়ে ঠিকই সব সামলে নেবে। কিন্তু এই স্লাইডটা দেখুন, কঠিন সত্যিটা হলো দেশের ডলার সংকট আর রিজার্ভের যে অবস্থা, তাতে সরকারের পক্ষে এই বিপুল লোকসানের বোঝা আর টানা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আর এর পরিণতিটা কি? খুবই ভয়াবহ। যখন ডলারের অভাবে তেল বা এলএনজি ভর্তি জাহাজ বন্দরে এসে ভিড়তে পারে না, তখন তার প্রভাবটা সরাসরি এসে পড়ে আমাদের রান্নাঘরে আর দেশের কলকারখানায়। সোজা কথায়, চুলাও জ্বলে না, কারখানার চাকাও ঘোরে না। এই যে জ্বালানি সংকট, এটা কিন্তু শুধু একটা বিচ্ছিন্ন সমস্যা না, এটা অনেকটা ডমিনো এফেক্টের মতো কাজ করে, যা পুরো অর্থনীতির প্রত্যেকটা স্তরে গিয়ে আঘাত হানে। চলুন দেখি কিভাবে এই ঝড়টা বয়ে যায়। পুরো ব্যাপারটা একটা চক্রের মতো। ধরুন প্রথমে জ্বালানির দাম বাড়ল, সাথে সাথে কারখানার উৎপাদন খরচ বেড়ে গেল। তখন কি হলো? আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্য, বিশেষ করে তৈরি পোশাক, ভিয়েতনাম বা ভারতের মতো প্রতিযোগীদের কাছে মার খেয়ে গেল। আবার দেশের ভেতরে ট্রাক বা লরির ভাড়া বাড়ায় সব কিছুর দামও গেল বেড়ে, আর সব চাপ এসে পড়ল সাধারণ মানুষের ওপর। এর মানেটা কি দাঁড়াচ্ছে? আমাদের অর্থনীতির যেটাকে মেরুদণ্ড বলা হয়, সেই পোশাক খাত, সেটাই দুর্বল হয়ে পড়ছে। আর সাধারণ মানুষের জন্য বাজারে গিয়ে আলু, পেঁয়াজের মতো সাধারণ জিনিস কিনতেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। তাই এটা এখন আর শুধু একটা জ্বালানি সংকট নেই, এটা সরাসরি আমাদের জীবনযাত্রার সংকটে পরিণত হয়েছে। তো সমস্যার কথা তো অনেক হলো, এখন একটু সমাধানের দিকে তাকানো যাক। প্রথম এবং অন্যতম সম্ভাবনাময় একটা সমাধান কিন্তু আমাদের গ্রামেই লুকিয়ে আছে। 2.5 কোটি, এই সংখ্যাটা হলো বাংলাদেশে গবাদি পশুর আনুমানিক সংখ্যা। আমরা হয়তো এদেরকে শুধু দুধ বা মাংসের উৎস হিসেবেই দেখি, কিন্তু এরা আমাদের জন্য এক বিশাল, প্রায় অব্যবহৃত শক্তির উৎস। একবার ভাবুন তো, এই 2.5 কোটি গবাদি পশুর বর্জ্য ব্যবহার করে যদি আমরা গ্রামে গ্রামে বা পাড়ায় পাড়ায় কমিউনিটি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারতাম, তাহলে এলপিজি সিলিন্ডার আমদানির উপর আমাদের নির্ভরতা প্রায় অর্ধেকে নেমে আসত। এটা আমাদের জ্বালানি নিরাপত্তায় একটা বিপ্লব ঘটিয়ে দিতে পারত। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা সম্ভাবনা থাকার পরেও এই বায়োগ্যাস কেন মূলধারার জ্বালানি হতে পারছে না? এর পেছনের কারণটা হলো দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, আর সবচেয়ে বড় কথা, বড় বড় আমদানিকারক সিন্ডিকেটের স্বার্থ। কারণটা খুব সোজা, বায়োগ্যাসের প্রসার হলে তাদের ব্যবসায় লাভ কমে যাবে। এবার চলুন দ্বিতীয় সমাধানের দিকে যাই, আর এটা কিন্তু আমাদের পায়ের নিচের মাটিতেই লুকিয়ে আছে। হ্যাঁ, আমাদের নিজস্ব প্রাকৃতিক গ্যাস। ব্যাপারটা সত্যিই একটা বড় পরিহাসের মতো। একদিকে আমরা ডলার খরচ করে চড়া দামে বিদেশ থেকে এলএনজি আমদানি করছি, আর অন্যদিকে আমাদের নিজেদের বঙ্গোপসাগরেই বিপুল পরিমাণ গ্যাস থাকার সম্ভাবনা থাকলেও তা উত্তোলনে আমাদের চরম অনীহা। আমরা নিজেদের সম্পদ ফেলে রেখে অন্যের সম্পদের ওপর নির্ভর করে বসে আছি। এই কথাটা হয়তো একটু তিক্ত শোনায়, কিন্তু এটাই হয়তো পুরো পরিস্থিতির একটা বাস্তব চিত্র তুলে ধরে। কেন আমরা নিজেদের গ্যাস উত্তোলনের চেয়ে আমদানিতে বেশি আগ্রহী? এর পেছনের কারণটা কিন্তু বেশ পরিষ্কার। আমদানিতে সহজে লাভবান হওয়ার সুযোগ থাকে, কিন্তু উত্তোলনের মতো কঠিন কাজে সেই সুযোগ অনেক কম।
আমরা এখন আলোচনার প্রায় শেষ পর্যায়ে। পরিস্থিতি এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমাদের একটা পথ বেছে নিতেই হবে। আমরা কি জ্বালানি সার্বভৌমত্বের পথে হাঁটব, নাকি আমদানির ওপর নির্ভর করে এই সংকটের দিকে এগিয়ে যাব? আমাদের মানসিকতায় একটা বড় পরিবর্তন আনাটা খুব জরুরি। জ্বালানি সাশ্রয় করা বা বিলাসিতা কমানো এগুলো এখন আর কোনো ভালো উপদেশের বিষয় নয়। এটা আমাদের অর্থনীতির জন্য, আমাদের টিকে থাকার জন্য একটা লড়াইয়ে পরিণত হয়েছে। শেষ করার আগে এই প্রশ্নটা রেখে যেতে চাই, আমরা কি আসলেই শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতির জন্য অপেক্ষা করছি? আমদানির এই নেশায় আর কতদিন ডুবে থাকবো আমরা? আমাদের এখন জ্বালানির সার্বভৌমত্ব দরকার। এ বিষয়ে ভাবার এবং জোরালোভাবে প্রশ্ন তোলার সময় কিন্তু এসে গেছে।